আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের এখনকার আয়োজনের সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম। জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। গাজায় ত্রাণ সরবরাহের সুযোগ দিতে ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান জার্মানি ও ফিনল্যান্ডের। পহেলগাঁও নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবি তৃণমূল সংসদের। পুতিন আগুন নিয়ে খেলছেন, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। সৌদিতে মদ বিক্রির অনুমতির খবর ভুয়া। এবং সর্বশেষ থাকছে ভারতের সাথে আলোচনা করতে প্রস্তুত পাকিস্তান, বলছে শাহবাজ শরীফ। পাকিস্তান বারবারই বলেছে ভারতের সাথে তারা আলোচনা করতে প্রস্তুত, কিন্তু ভারত বারবারই সেটা নাকচ করে দেয়, কারণ ভারত জানে যদি তারা পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসে তাহলে তারা সেই আলোচনা থেকে কোনো ফল বইয়ে আনতে পারবে না, কারণ তাদেরকে কাশ্মীর ছাড়তে হবে, যেটা তারা ছাড়তে নারাজ। কারণ জাতিসংঘের রেজুলেশনে বলা হয়েছে কাশ্মীরের সাধারণ জনগণের মতামতকে প্রাধান্য দিতে, সেখানকার মানুষ যা চাই সেটা করার জন্য, কিন্তু ভারত সেটাতে নারাজ। ভারত ভালো করে জানে সেখানকার সাধারণ মানুষ কি চায়। হয় তারা পাকিস্তানের সঙ্গে হয় চলে যাবে, অন্যথায় তারা নিজেরা স্বাধীন একটি রাষ্ট্র গঠন করবে, যেটা ভারত কোনোভাবেই মেনে নিবে না। আর এ কারণেই মূলত তারা পাকিস্তানের সঙ্গে বসতে চায় না, এমনকি সেখানে গণভোটের আয়োজন করতেও চায় না। কিন্তু এভাবে বছরের পর বছর, যুগের পর যুগ আক্রমণ চালালেও কি পাকিস্তানের নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর বা চীন নিয়ন্ত্রিত আকসাই যে কাশ্মীর রয়েছে সেই এলাকা ভারত দখল করতে পারবে? নাকি এভাবেই সব সময় যুদ্ধ চলতেই থাকবে? আমার মনে হয় এ বিষয়ে আলোচনা করে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিশ্বকে একত্রিত হয়ে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং কাশ্মীরের মানুষের চাহিদা, অর্থাৎ তারা যা চায় তাদের সেই চাহিদাকে প্রাধান্য দেওয়া উচিত। তারা যেটা চায় সেটা করা উচিত আর সেই ব্যবস্থা করা উচিত। এতে যদি ভারতকে কাশ্মীর ছাড়তে হয়, পাকিস্তানকে কাশ্মীর ছাড়তে হয় বা চীনকেও কাশ্মীর ছেড়ে দিতে হয়, সেটাও কাশ্মীরবাসীর জন্য ভালো কিছু বয়ে আনবে বলেই আমি মনে করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও ভারতের সাথে আলোচনা করতে কেন প্রস্তুত পাকিস্তান তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গাজায় ত্রাণ সরবরাহের সুযোগ দিতে ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান জার্মানি ও ফিনল্যান্ডের। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যেন জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের অনুমতি দেয়, সেজন্য দেশটির উপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি ও ফিনল্যান্ড। মঙ্গলবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে এমন আহ্বান জানান জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেজ ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তরি অর্পো। বিগত সপ্তাহগুলোই গাজা উপত্যকায় হামলা বাড়িয়েছে ইসরায়েল। একই সঙ্গে সেখানে 11 সপ্তাহ ধরে ত্রাণ প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি বাহিনী। সম্প্রতি গাজায় সীমিত পরিসরে ত্রাণ ঢুকতে দেওয়া হলেও তা ঠিকমতো হাতে পাচ্ছে না ফিলিস্তিনিরা। ইসরায়েলের এই নৃশংসতার নিন্দা জানিয়ে আসছে বিভিন্ন দেশের নেতারা, তাদের মধ্যে রয়েছে মেজসহ। হেলসিঙ্কিতে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেজসের পাশে ছিলেন পেত্তরি অর্পাও। গাজায় অবিলম্বে ত্রাণ সরবরাহের ও প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে জার্মানি চ্যান্সেলর বলেন, ভুক্তভোগী মানুষের কাছে যেন সত্যিকার অর্থে ত্রাণ পৌঁছায় তা নিশ্চিত করতে আমাদের অবশ্যই ইসরায়েলের উপর চাপ দিতে হবে। ফ্রিডরিখ বলেন, গাজায় আমরা যা দেখছি তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েলের হামলায় উপত্যকাটি বেসামরিক লোকজনের উপর মাত্রা অতিরিক্ত প্রভাব পড়েছে বলে উল্লেখ করেন তিনি। এ সময় হত্যাকাণ্ড ও মানুষের দুর্দশা বন্ধ করার আহ্বান জানান তিনি। গাজায় জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের কথা বলেন অর্পো। তিনি বলেন, অবশ্যই অবিলম্বে ত্রাণ প্রবেশ করতে দিতে হবে, আর ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে আমাদের ইসরায়েলের উপর চাপ দিতে হবে। তবে এগুলো ফিলিস্তিনিদের হাতে পৌঁছানোর ক্ষেত্রে হামাস যেন বাধা না দিতে পারে তাও নিশ্চিত করা লাগবে। এদিকে মঙ্গলবার ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে সুইডেন। গাজায় বাধাহীন ও দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করার জন্য ইসরায়েলকে বলছে দেশটি।
এক বিবৃতিতে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে, তবে বর্তমানে যুদ্ধ যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। পহেলগাঁও নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবি তৃণমূল সংসদের। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগাঁয়ে সন্ত্রাসী হামলায় গোয়েন্দা ব্যর্থতা ও হামলাকারীরা এই মুহূর্তে কোথায় কী অবস্থায় রয়েছে, তাদের ধরতে কী পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র, এই সব প্রশ্নের জবাব চেয়ে ফের সংসদের বিশেষ অধিবেশনের দাবি তুলেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দিল্লিতে সংসদের সেন্ট্রাল হলে তৃণমূল সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। লোকসভা ও রাজ্যসভা প্রায় সব জনপ্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রের উপর চাপ বাড়াতে সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখা। এরপরই চিঠির খসড়া তৈরি হয়। সংসদরা তাতে সই করেন এবং চিঠি পাঠানো হয় প্রধানমন্ত্রীর দপ্তরে। আগেই অপারেশন সিঁদুর এবং তার পরবর্তী সময়ের ঘটনাবলী নিয়ে সংসদের বিশেষ অধিবেশনের দাবি তুলেছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারও আগে একই দাবি ছিল লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এরপর সোমবারই দিল্লিতে জল্পনা শুরু হয়েছিল বিরোধীদের দাবি মেনে এবং অপারেশন সিঁদুর সংক্রান্ত যাবতীয় তথ্য নথিভুক্ত করে রাখার উদ্দেশ্যে সংসদে বিশেষ অধিবেশনের কথা ভাবছে মোদী সরকার। আর মঙ্গলবার জরুরি ভিত্তিতে বৈঠক ডাকে তৃণমূল সংসদীয় দল। বৈঠকে এই সংসদ অধিবেশনে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলেও ধারণা করা হচ্ছিল। সেই ধারণাই সত্যি হলো মঙ্গলবার তৃণমূল সংসদের সংবাদ সম্মেলনের পর। কাকলি ঘোষ, দাস্তিগাদার, সাগরিকা ঘোষরা জানালেন, আমরা মনে করছি এই পরিস্থিতিতে সংসদের বিশেষ অধিবেশন ডেকে দেশবাসীকে সবটা জানানো দরকার, তাই আলোচনা করে আমরা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। কাকলি ঘোষ দস্তদারের বলেন, পহেলগাঁওয়ে সেদিন যারা নিরীহ ২৬ জনকে গুলি করে মারল, সেই হামলাকারীরা তো ধরা পড়েনি এখনও। আজকে তারা কোথায়, সেই উত্তর তো পাওয়া যায়নি। তাই সংসদের বিশেষ অধিবেশন ডাকা উচিত। আমরা মনে করি এটা খুবই প্রয়োজনীয়। আমরা সংসদের সেন্ট্রাল হলে তৃণমূল সংসদীয় দলের বৈঠক করে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি। আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে উদ্বেগের দেখা দিয়েছে। পুতিন আগুন নিয়ে খেলছেন, হুঁশিয়ারি ট্রাম্পের। টানা ৩ বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। দীর্ঘ এই সময়ে রুশ আগ্রাসন ও ইউক্রেনের পাল্টা হামলা হয়েছে হাজার মানুষের প্রাণহানি। হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সামরিক ও বেসামরিক সকল অবকাঠামো। এমনকি সাম্প্রতিক সময়ে হামলা ও উত্তেজনা আরও জোরদার হয়েছে। এমন অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পুতিন আগুন নিয়ে খেলছেন। এছাড়া তিনি না থাকলে রাশিয়ার সঙ্গে ইতোমধ্যে অনেক খারাপ কিছু ঘটে যেতে বলেও মন্তব্য করেছে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আনাদুলো। বার্তা সংস্থাটি বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে হামলা চালিয়ে তিনি আগুন নিয়ে খেলছেন। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, পুতিন বুঝতে পারছেন না যে আমি না থাকলে রাশিয়ার সঙ্গে ইতিমধ্যে অনেক খারাপ কিছু ঘটে যেত, আর আমি বলতে চাই সত্যিই ভয়াবহ কিছু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তিনি আগুন নিয়ে খেলছেন। এর আগে গত রবিবার ট্রাম্প বলেন, পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছে, কারণ রাশিয়া টানা ৩ বছর ধরে ইউক্রেনে বিমান হামলা চালাচ্ছে। ট্রাম্প এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন, আমি সবসময় পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি, কিন্তু এখন কিছু একটা ঘটেছে ওর মধ্যে। রাশিয়ার প্রেসিডেন্টের আচরণ নিয়ে ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্পের মন্তব্যগুলো আবেগতাড়িত এবং তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তা আবেগের মাত্রা অতিরিক্ত বহিঃপ্রকাশ হিসাবে বর্ণনা করেন। প্রসঙ্গত, রাশিয়া গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনে হামলা আরও জোরদার করেছে। বিভিন্ন শহরে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। পশ্চিমা বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এর সেনাবাহিনীকে চাপে ফেলতে রাশিয়া এই কৌশলে যাচ্ছে, যার জবাবে ট্রাম্পের মতো নেতাদের কাছ থেকেও কড়া প্রতিক্রিয়া আসছে। সৌদিতে মদ বিক্রির অনুমতির খবর ভুয়া। মদ বিক্রির অনুমতি দেবে সৌদি আরব, খবরটি ভুয়া। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ পেলেও তা ভিত্তিহীন ও বিভ্রান্তকর বলে জানিয়েছে সৌদি সংশ্লিষ্ট সূত্র।
তারা জানান এ বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা নীতিগত পরিবর্তন হয়নি। সৌদি আরবের বিদ্যমান আইন কাঠামোর সঙ্গে এসব দাবি অসামঞ্জস্যপূর্ণ। এর আগে 2034 সালে ফিফা ফুটবল টুর্নামেন্ট এবং 2030 সালের এক্সপো সহ আন্তর্জাতিক সব বড় বড় ইভেন্ট পর্যটকদের আকর্ষণ করতে 600 স্থানে মদ বিক্রির অনুমোদন দিচ্ছে সৌদি, এমন খবর প্রকাশ পেয়েছিল। বলা হচ্ছিল 73 বছরের পর এই নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে আরও বলা হয়েছিল বিলাসবহুল হোটেল, 5 তারকা রিসোর্ট এবং পর্যটন উন্নয়ন সহ লাইসেন্সপ্রাপ্ত স্থানগুলোতে ওয়াইন বিয়ারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। সোমবার রয়টার্সে দেওয়া বিবৃতিতে একজন সৌদি কর্মকর্তা খবরটি অস্বীকার করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র আরব নিউজকে জানিয়েছে এই দাবিগুলোর কোনো আনুষ্ঠানিক নিশ্চিতীকরণ নেই এবং সৌদি আরবে বিদ্যমান নীতি বা বিধিনিষেধ প্রতিফলিত হয় না। যুক্তরাজ্যে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বদর বিন সুলতান আল সৌদ ফেব্রুয়ারিতে বলেছিলেন 2034 সালের টুর্নামেন্টে স্ট্যান্ডে অ্যালকোহল পাওয়া যাবে না। তিনি বলেন, প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি আছে, আমরা আমাদের সীমানার মধ্যে থাকা মানুষদের থাকার ব্যবস্থা করতে পেরে খুশি, তবে আমরা অন্য কারো জন্য আমাদের সংস্কৃতি পরিবর্তন করতে চাই না। ভারতের সাথে আলোচনা করতে প্রস্তুত পাকিস্তান, বলছে শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছে তার দেশ ভারতের সাথে কাশ্মীর সমস্যা এবং পানি নিরাপত্তা সহ দুই দেশের মধ্যে চলমান বিরোধ নিরসনে আলোচনায় আগ্রহী। সোমবার ইরান সফরে এসে এইসব কথা বলেছেন তিনি। শাহবাজ শরীফ বর্তমানে বন্ধুত্বপূর্ণ 4 দেশের সফরে ইরানে আছেন। তিনি ভারতের সাথে সাম্প্রতিক সামরিক উত্তেজনার সময় পাকিস্তানকে সমর্থন করার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রীকে রাজধানী তেহরানের সাদাবাদ প্রসাদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভ্যর্থনা জানান। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পেজেশকিয়ানের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে শাহবাজ শরীফ বলেন, দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে খুবই ফলপ্রসূ ও কার্যকর বৈঠক হয়েছে, যা আমাদের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করেছে। তিনি বলেন, আমাদের দুই ভ্রাতৃত্বপ্রতিম ও প্রতিবেশী দেশকে ব্যবসা, বিনিয়োগ, বাণিজ্য এমনকি জীবনের প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে হবে। এ বিষয়ে সম্পূর্ণ ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের সাথে সামরিক সংঘাতের সময় সমর্থন করার জন্য পেজেশকিয়ানকে ধন্যবাদ জানান এবং জোর দিয়ে বলেন, উভয় দেশেরই গভীর সাংস্কৃতিক বন্ধন ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তারা এই সম্পর্কগুলোকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত উৎপাদনশীল সহযোগিতায় পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের সাথে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে তিনি বলেন, আমাদের অসাধারণ সশস্ত্র বাহিনীর সাহসী পদক্ষেপের মাধ্যমে পাকিস্তান এই সংঘাত থেকে বিজয়ী হয়ে বেরিয়ে এসেছে। তিনি বলেন, আমরা শান্তি চেয়েছিলাম, আমরা শান্তি চাই এবং আমরা আলোচনার মাধ্যমে এই অঞ্চলে শান্তির জন্য কাজ করব। কাশ্মীর সমস্যা সহ আমাদের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য আলোচনা চালিয়ে যাব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাব অনুসারে, এমনকি 1954 সালে ভারতীয় লোকসভার প্রস্তাব অনুসারে। শাহবাজ শরীফ বলেন, আমরা আমাদের প্রতিবেশীদের সাথে শান্তির স্বার্থে পানি সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। আমরা বাণিজ্য বৃদ্ধি এবং সন্ত্রাসবাদ দমনের জন্য আলোচনা করতেও প্রস্তুত। কিন্তু যদি তারা আক্রমণাত্মক পথ বেছে নেয়, তাহলে আমরা আমাদের ভূখণ্ড রক্ষা করব, যেমনটি আমরা কয়েকদিন আগে করেছি। কিন্তু যদি তারা আমার শান্তির প্রস্তাব গ্রহণ করে, তাহলে আমরা দেখাবো যে আমরা সত্যি শান্তি চাই। সোমবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথেও দেখা করেন। রবিবার তুরস্কে 2 দিনের সফরে শাহবাজ শরীফ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ানের সাথে একটি প্রতিনিধি দলের উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে তিনি সাম্প্রতিক সংঘাতের সময় তুরস্ককে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেন। গত মাসে ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের সামরিক হামলা চালায় ভারত। পাকিস্তানও পাল্টা হামলা চালালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতে জড়ায় দেশ দুটি। টানা 4 দিনের সংঘর্ষের পর 10ই মে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি। ধন্যবাদ।